সবাইকে স্বাগত জানাচ্ছি 2018 নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নির্বাচন বিশ্লেষণে। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা 2091 এর নির্বাচন থেকে 2018 সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় সংসদ নির্বাচন 2008 নিয়ে। 2006 সালের অক্টোবরে শেষ দিকে বিএনপি সরকারের ক্ষমতার মেয়াদ শেষে ক্ষমতা নেয় তত্ত্বাবধায়ক সরকার। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করায় শুরু হয় রাজনৈতিক সংকট। 1991 সালের পর 2007 সালের 11 জানুয়ারি জারি হয় জরুরি অবস্থা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রেক্ষাপট এবং ভোটের হিসেব নিকেশ সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনায় আজকে আমার সঙ্গে আছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনায়। আমরা যাব আপনার সঙ্গে আলোচনায়, তবে তার আগে যেহেতু আমরা বলছিলাম আমরা 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো, সেই নির্বাচনের কিছু তথ্য আমরা দর্শকদের জানিয়ে আসি। দর্শক, শুরুতেই আমরা জেনে নিতে চাই 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনের কিছু তথ্য। নির্বাচন 38টি রাজনৈতিক দল এবং জোট অংশ নেয়। যে নির্বাচনে ভোটার ছিল 8 কোটিরও বেশি। পুরুষ ভোটার ছিল প্রায় 4 কোটি, নারী ভোটার ছিল 4 কোটিরও বেশি। এই নির্বাচনে 87.13% সব দল মিলে প্রায় ছিলেন 1567 জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন 151 জন। প্রধান দলগুলোর মধ্যে আওয়ামী লীগ পায় 230টি আসন, বিএনপি পায় 30টি আসন, জাতীয় পার্টি পায় 27টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পান 4টি আসন। শতকরা হিসেবে আওয়ামী লীগ পায় 48.04% এবং বিএনপি পায় 32.5% ভোট। আমরা যাব শ্যামল দত্ত আপনার সঙ্গে আলোচনায়। আমরা বলছিলাম কিছু চিত্র আমরা দর্শকদের জানাচ্ছিলাম। 2008 নির্বাচন হওয়ার কথা ছিল 2006। 2006 থেকে 2008 আমরা দেখলাম যে জরুরি অবস্থা, সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের আগমন। প্রেক্ষাপটটা একটু জানতে চাই, কতটা প্রয়োজন ছিল এই দুটো জিনিসের? না, নির্বাচনটা কেন 2 বছর পেছালো এই পর্যালোচনা করলেই তখন বোঝা যাবে যে কেন প্রয়োজন ছিল। কারণ 2006 অক্টোবরে যখন বিএনপির মেয়াদ শেষ হয়ে যায়, অর্থাৎ 4 দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন, এবং স্বভাবতই প্রত্যাশিত ছিল যে সংবিধান অনুযায়ী তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বহাল ছিল। তত্ত্বাবধায়ক সরকারের যিনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তিনিই হবেন সরকার প্রধান। কিন্তু এখানে যে কারসাজিটা করা হয়েছিল যে বিচারকের বয়স বৃদ্ধি করে একজন নির্দিষ্ট বিচারককে সরকার প্রধান করার জন্য একটা প্রত্যাশা থেকে বিএনপি এই কাজটি করেছিল, এবং যে কারণে একটা রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়, যে আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিল তৎকালীন মহাজোট, অর্থাৎ বর্তমান যে সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন। এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে এক পর্যায়ে সংবিধানের যে কটি অপশন ছিল এই বিধানে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় 4টি বিধান ছিল, তার মধ্যে 1, 2, 3, 4-এ না গিয়ে 5 নম্বর অপশন, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট তিনি সরকার প্রধান হয়ে গেলেন, অর্থাৎ তৎকালীন বিএনপির মনোনীত ইয়াজউদ্দিন আহমেদ। এবং সেটিতে সংকট আরো সংকটের শুরুটা তো আসলে সেই জায়গাটাতে হলো। এবং তখনই আমরা দেখলাম উপদেষ্টারা যারা ছিলেন ওই সময়, যারা উপদেষ্টা নিয়োগ হলো, এক পর্যায়ে উপদেষ্টারা তারা স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, এবং ইয়াজউদ্দিন সাহেবের সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা পদত্যাগ করলেন, এবং সংকটটি জটিল থেকে জটিলতর হলো। এক পর্যায়ে নির্বাচনের একটা তারিখ নির্ধারিত হয়েছিল, আপনারা জানেন, সেটি 22 জানুয়ারি, অর্থাৎ 2007 সালের 22 জানুয়ারি। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রথমে অংশগ্রহণের কথা বলল, শেষ পর্যায়ে এসে তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ালো এবং দেশে একটা বড় ধরনের সংকটের সূত্রপাত হলো। এই পর্যায়ে আমরা দেখলাম দেশে জরুরি অবস্থা জারি হলো, এবং যে প্রেক্ষিতে নির্বাচনটি স্থগিত হয়ে গেল। 2 বছরের একটা লম্বা সময়ে দেশ পড়ে গেল একটা অনির্বাচিত সরকারের হাতে। এবং সেই অনির্বাচিত সরকারের কর্মকাণ্ড নিয়ে হয়তো আপনার এই আলোচনায় সময় পাওয়া যাবে না, কারণ যেভাবে দেশের প্রধান 2 নেত্রী গ্রেপ্তার হলো 2 দলের, এবং দেশে একটা দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার মধ্য দিয়ে দেশের অধিকাংশ রাজনীতিবিদরা তখন জেলখানায়, এবং একটি রাজনৈতিক দল গঠন করে একটা প্রক্রিয়া করার একটা চেষ্টা হলো, যেটি স্বাভাবিকভাবে নেয়নি মানুষ। আচ্ছা, এই জায়গায় আপনি একটু শুনতে চাই, বা তার আগে একটু যে প্রশ্নটি আমার ছিল সেটা হচ্ছে যে বলছিলেন যে 2টা বছর তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলে থাকা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এটি আসলে আমাদের রাজনীতিতে কি প্রভাবটি ফেলেছে? না, আমাদের রাজনীতিতে অস্বাভাবিক ক্ষমতা দখল নতুন কিছু না, তার আগেও বিভিন্ন সময় হয়েছে।
আমরা যদি জিয়াউর রহমানের ক্ষমতা দখল দেখি, এরশাদের ক্ষমতা দেখি, জিয়াউর রহমান সামরিক শাসক থাকা অবস্থায় দেশের রাষ্ট্রপ্রধানও হয়েছিলেন। আবার এরশাদ যিনি সামরিক প্রধান, কিন্তু তিনি রাষ্ট্রপতির হাত, একজন নির্বাচিত রাষ্ট্রপতির হাত থেকে জোর করে ক্ষমতা নিয়ে তিনি আবার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। ফলে এগুলো আমাদের দেশে ছিল, কিন্তু এটা ছিল একটু আনন্যাচারাল। আপনি হয়তো অনেকেই আজকাল এই মূল্যায়নটি করবে না। যখন একটা সংঘাতময় পরিস্থিতি, তখন সেনাবাহিনী যখন জরুরি অবস্থা জারি করে, আপনার দেশের মধ্যে যখন জরুরি অবস্থা জারি হয় এবং সেনাবাহিনী সেটা ইনিশিয়েট করেছিল, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটাকে স্বাগত জানিয়েছিল। আমরা হয়তো অনেকেই শুরুর দিকেরটাতে, কারণ যখন সংকট খুবই ঘনীভূত এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আন্দোলন এমন এক পর্যায়ে গেল যখন মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, তখন কিন্তু স্বাগত জানিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে তাদের মধ্যেও এক ধরনের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষ সহজভাবে নেয়নি। এবং প্রথম প্রতিবাদটা ছিল কিন্তু ছাত্রদের কাছ থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছোট ঘটনা থেকে সূত্রপাত, এবং ছাত্র আন্দোলন তৈরি হলো। এবং এক পর্যায়ে তারা দেখেছে যে তারা মানে একটা নর্মাল রাজনৈতিক প্রসেসকে আবার ক্ষমতাটি দিতে চায়, এবং যার মধ্য দিয়ে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করলো। তবে একটা জিনিস আপনার এখানে আমি দেখছিলাম, সেটা দেখে বলি যে সেই সময় যে ভোটার তালিকা, তাতে 1.5 কোটিরও বেশি ভুয়া ভোটার ছিল, যেটি কৃতিত্বটি অবশ্য এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পাবে, যে তারা ভোটার তালিকা থেকে এই 1.5 কোটি ভুয়া ভোটার বাদ দিয়েছে। এবং বাদ দেওয়ার কারণে একটা প্রকৃত ভোটার তালিকা হয়েছে, এবং সেনাবাহিনী কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই ভোটার তালিকাটি প্রণয়নে, ছবি সহ ভোটার তালিকা, যেটি আজকে আমরা যে তালিকাটি এখনো ইউজ করছি এবং আপডেট করছি বিভিন্ন সময়ে, কিন্তু মূল তালিকা কিন্তু সেটাই। এবং পাশাপাশি নির্বাচনের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুষ্ঠু ছিল। আপনি হয়তো জানেন সে সময় যে নির্বাচনের মাত্র 10 দিন আগে, অর্থাৎ 29শে ডিসেম্বর নির্বাচন ছিল, 17 জানুয়ারি রাত 12টায় মাত্র জরুরি অবস্থা প্রত্যাহার হয়েছিল। তার আগ পর্যন্ত কিছু দেশে জরুরি অবস্থা ছিল, এবং জরুরি অবস্থার মধ্যেই কিন্তু নির্বাচনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। শুধুমাত্র নির্বাচনী ক্যাম্পেইনটা চলেছে এই জরুরি অবস্থা শেষ হওয়ার পরে। ফলে সেই অর্থে বর্তমানে যে আমরা একটু সংঘাতপূর্ণ বা সহিংসতাপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি, সেই সময় সেটা অনেকটা কম ছিল। কিছু কিছু টুকটাক ছিল যেটা বাংলাদেশে হয়, যে কোনো ছোটোখাটো সাধারণ নির্বাচনও, স্থানীয় নির্বাচনও হয়, এবারও সেটা হচ্ছে, কিন্তু তখন সেটা ছিল না। এবং একটা চেষ্টা ছিল অন্যরকম, যেমন ধরুন তখন বিএনপি ভাঙার একটা চেষ্টা ছিল। বিএনপি একটি আলাদা বিএনপি গঠিত হয়েছিল মান্নান ভূঁইয়া এবং সাইফুর রহমানের নেতৃত্বে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনই সম্পন্ন হয়েছিল 29শে ডিসেম্বর, এবং যার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাদল, যেটি আপনি বলেন যে 230টি আসন পেয়েছে, বিএনপি পেয়েছিল মাত্র 30টি আসন, আমি যতটুকু জানি 31টি আসন, আপনাদের আমি 30টি দেখতে পাচ্ছি। যাই হোক, এবং পাশাপাশি জাতীয় পার্টি সহ অন্যান্য দল মিলে আরো একটা হিউজ মানে ইয়ে হচ্ছিল, ভোটার পার্টিসিপেশন হয়েছিল, এবং তার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার পরবর্তী সময়ে ক্ষমতায় আসে। আচ্ছা, এই যে দল গড়া ভাঙার কথা বলছিলেন, এখানটা একটু জানতে চাই যে আমরা দেখেছি সেই সময় 2 নেত্রীকে অ্যারেস্ট করা হলো, তারপরে তাদের ছাড়া অন্যান্য এই 2 রাজনৈতিক দলের বিশেষ করে বিভিন্ন নেতাকে আসলে যে অনিয়মের বা আর্থিক অভিযোগ, এরকম অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো। অনেক নেতাই কিন্তু আবার সেই সময় নির্বাচনে অংশ নিতে পারেননি। এটি আসলে রাজনৈতিক, দুটি দলের সিনিয়র অনেক নেতা নিতে পারেনি। যেমন ধরুন আমি বলি মির্জা আব্বাস, কিংবা এদিকে মোহাম্মদ নাসিম, এরা কেউ নির্বাচনে অংশ নিতে পারেনি। আবার এমনও হয়েছে, আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করছিলাম যে ধরুন যিনি এখন এই মুহূর্তে জেলখানায় আছে, যিনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সে সময়, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে কিন্তু দল থেকেও বহিষ্কার করা হয়েছিল স্বতন্ত্র নির্বাচন করার কারণে। ফলে এই ধরনের ঘটনা ঘটেছিল। আর একটা বড় স্টলওয়ার্ট বাদ দিল, 2 দলেরই বড় একটি অংশ নির্বাচনে অংশ নিতে পারেনি, এবং তাদের অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল। এবং মামলার ব্যাপারেও আরেকটি ইন্টারেস্টিং ছিল যে মামলা থাকলে নির্বাচন করতে পারে অনেক জায়গায়, কিন্তু আরপিওটি সে সময় সংশোধন করা হয়েছিল যে সাজাটি চূড়ান্ত না হলেও নির্বাচন করতে পারবে না, এরকম একটি সংশোধনী আনেছিল তৎকালীন নির্বাচন কমিশন, বিশেষ করে শামসুল হুদার নেতৃত্বে যে 3 সদস্যের নির্বাচন কমিশন ছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সহুল হোসেন, এবং তারা মিলে যে নির্বাচন কমিশনের আইনের যে সংশোধনী এনে মামলা পেন্ডিং থাকলেও কিন্তু তারা অনেকেই নির্বাচন করতে পারেনি। অনেক সিনিয়র নেতারা এই যে নির্বাচনে অংশ নিতে পারেনি, এই যে দুর্নীতির অভিযোগ, মানে এই যে রাজনীতিবিদদের মধ্যে একটা সাড়া, এটি আসলে রাজনীতিতে বা রাজনীতিবিদদের কতটা সতর্ক করেছিল সেটি শুনবো আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে সেটি শুনতে চাই।
দর্শক, আপনারা আছেন নির্বাচন বিশ্লেষণে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার, দেখছেন নির্বাচন বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। আমার সঙ্গে আলোচনায় আজকে আছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাকে আবার আমাদের আলোচনায়। বিরতির আগে যে প্রশ্নটি ছিল যে এই যে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা সতর্ক বার্তা কি আসলো কিনা, বা তারা কি আসলে সংশোধনের জন্য তাদের সুযোগ তৈরি হলো কিনা, বা তারা হয়েছে কিনা আদৌ? সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগটির ব্যবহার করেননি। কারণ আমি কয়েকটা ঘটনার কথা বলি আপনাকে, যে এই সময়ে বিশেষ করে 2007-08 সময়টাতে আমরা ভেবেছিলাম যে দেশের রাজনীতির একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, একটা গুণগত পরিবর্তন আসবে। আনফরচুনেটলি পলিটিশিয়ানরা সেখান থেকে শিক্ষা নেননি। দুর্নীতির ব্যাপারে যে ধরনের চিত্র আমাদের সামনে হঠাৎ করে উঠে আসলো, যে মানুষের বালিশের ভিতরে টাকা, মানুষের ঘরের ভিতরে টাকার বস্তা, মানুষ টাকা ফেলে চলে যাচ্ছে রাস্তায়, গাড়ি ফেলে চলে যাচ্ছে রাস্তায়, এক ধরনের জবাবদিহিতার সংস্কৃতি বোধহয় বাংলাদেশে আসবে, এই প্রশ্ন, এই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আইনের নানা ফাঁক ফোকর গলে এবং পলিটিশিয়ানরা চিরাচরিত আবার সেই আগের জায়গায় চলে গেছে বলে আমার মনোবিশ্বাস। 111 কেন আসলো? 111 এসছে বা জরুরি অবস্থাটি এসছে, রাজনৈতিক নেতারা নিজেরা কোনো সমাধানে পৌঁছাতে পারেননি বলে। এখান থেকেও যে শিক্ষা নিয়েছে সেটা আমার মনে হয় না। এখনো আমরা দেখি রাজনীতির মধ্যে যে বিভেদ, আমাদের মধ্যে যে কাছাকাছি আসার মানে প্রবণতাটা যে না থাকা, এবারের নির্বাচনে আমরা সেটি একই অবস্থা দেখতে পাচ্ছি। এবং আমি একটা খুব প্রচলিত কথা আছে যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আনফরচুনেটলি আমাদের ক্ষেত্রে এটি একেবারে প্রবলভাবে প্রযোজ্য। আমরা শিক্ষা নিই না যে আমাদের রাজনীতিটা যে জটিল অবস্থায় গেলে তখন কিছু আনন্যাচারাল হস্তক্ষেপ হয়। সেটা হয়েছিল এই 2007 সালের 11 জানুয়ারি। সেরকম পরিস্থিতি আমরা যাতে কখনো তৈরি না করি, আমরা যাতে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারি, আমরা যাতে নিজেরাই সংযত হই আচরণের দিক থেকে, আমরা যাতে নিজেরাই নিজেদের দুর্নীতিটা কমাই, সেই জায়গাতে খুব বেশি উন্নতি হচ্ছে বলে আমার মনে হয় না। আমরা সেখান থেকে খুব একটা শিক্ষা নিইনি, আমরা এখনো সেই একই অবস্থায় আছি। তবে দেশের একটা জিনিস আমার কাছে মনে হয় যে দেশের তরুণ সমাজ, এইটাই হচ্ছে সবচেয়ে মানে পজিটিভ দিক। আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়েছে, আমাদের জীবনে প্রযুক্তি একটা নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং প্রযুক্তির আবার একটা বিপদ হচ্ছে, এটার একটা নেতিবাচক সাইড আছে, এবং এই নেতিবাচক সাইডটাকে পরিহার করে আমরা যদি ইতিবাচক সাইডটা নিয়ে অগ্রসর হই, তাহলে আমাদের সমাজের যে পটেনশিয়ালিটি, আমাদের দেশের একটা অদ্ভুত জিনিস কি যে মানুষ অসম্ভব প্রাণশক্তিপূর্ণ, যে কারণে দেখেন এত বছর পরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা মিঠা পানির মাছ উৎপাদনে আমাদের ভালো অগ্রগতি, আমরা বিভিন্ন ক্ষেত্রে সমাজের অগ্রগতি। কিন্তু এই অগ্রগতির যারা সামনের দিকে কিনে যাবে সেটা হচ্ছে রাজনীতিবিদরা। আনফরচুনেটলি তাদের মধ্যে সেইগুলো নিয়ে খুব বেশি আগ্রহ দেখি না, এবং এটি আমাদের বড় একটা পিছিয়ে থাকার কারণ। আমরা যে হারে আমাদের অগ্রগতিটা হওয়ার কথা সেটি আরো হতো যদি এই জায়গাতে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারতাম। আমরা রাজনীতিবিদরা এই জিনিসটা থেকে কোনো রকমের মানে খুব শিক্ষা নিচ্ছেন সেরকম মনে হয় না। এমনকি 111 থেকেও যে খুব একটা শিক্ষা নিয়েছে 2008 সালের পরিস্থিতি, সেটাও মনে হয় না। এখানে আমাদেরকে মনে হয় যে আমাদের আরো অনেক বেশি সহনশীল এবং ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে। জি, 111-এর কথা বলছেন, আর একবার একটু ফিরি যে এই সময়ের যে জরুরি অবস্থা যেটি আমরা দেখেছি এরশাদের সময়, সেই 90-91 জরুরি অবস্থার পরে প্রায় 22 বছর পরে আবার দেশে জরুরি অবস্থা আসলো, এটি আসলে কি বার্তা দেয় আমাদের জন্য? মানে সেই সময় তো আসলে বার্তা দেয় একটাই, সেটি হচ্ছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন সলিউশন, আদারওয়াইজ আনন্যাচারাল ইন্টারভেনশন হবে। আপনি যদি নিজের সংকটের সমাধান নিজে করতে না পারেন, একটা এমন জায়গা থেকে সমাধান আসবে যেটি কারো কাছে কাম্য নয় এবং যেটি কারো কাছে ভালো হবে না। আমরা যে কারণে দেখেছি 111-এর, যেমন ধরুন এই 111টা আসলো বিএনপি সরকারের ব্যাপারে, কিন্তু ভিকটিম তো হলো ঠিকই আওয়ামী লীগও। আবার প্রথম অ্যারেস্ট কিন্তু খালেদা জিয়ার আগে শেখ হাসিনাকে করা, এবং শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার চাইতে বেশি মামলা, 8টা মামলা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, 4টা মামলা ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে। ফলে এটা একটা অদ্ভুত অবস্থা। এবং যে শুধুমাত্র যে পলিটিশিয়ানরা জেলে গেছেন তা তো না, ব্যবসায়ীরা জেলে গেছেন, ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে, সেই টাকা এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে 1200 কোটি টাকা পড়ে আছে। ফলে এটাও একটা বার্তা যে আমাদের সমাজটাতে যে সমস্ত অন্যায়গুলো হয় সেগুলো কিন্তু কোনো না কোনো সময় গিয়ে কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। হয়তো আজকে আপনি মনে করছেন যে এটাকে আমি পাত্তা দিচ্ছি না, এটাকে আমি পরোয়া করছি না,
কিন্তু কোনো না কোনো সময় গিয়ে আপনার কিন্তু এই পুরো হিসাব নিকাশ একটা না একটা সময় আপনাকে জবাবদিহি করতে হবে। এবং এই যে এইটার যে প্রভাব জনমনে বা ভোটারদের মনে সেই সময় যে প্রভাব ফেলেছে সেটি নিশ্চয়ই এখন পর্যন্ত আছে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সাথে জড়িত, ব্যবসায়ীরা জড়িত। উদাহরণ দিই, যখন প্রায় ইলেকশনের কাছাকাছি 2008 ডিসেম্বরের শেষের দিকে ইলেকশনটা চূড়ান্ত, আমি দুজন ছাত্রের কথোপকথন শুনছিলাম রাস্তা দিয়ে যেতে, যে এই যে এতদিন পর্যন্ত বোধহয় ভালোই ছিলাম, দেশে কোনো হরতাল নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আবার তো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, আবার তো সংকট হবে, মানে ইট ওয়াজ এ পাবলিক পারসেপশন যে একটা আনন্যাচারাল সিচুয়েশনকেও তারা মেনে নিচ্ছে, বিকজ তারা অ্যাপ্রিহেন্ড করছে যে পলিটিক্যাল সরকারের চাইতে এই সরকারটা অনেক ভালো। এটা কিন্তু ভালো লক্ষণ না। আমাদের নর্মাল সিস্টেমটাই হতে হবে ভালো, অ্যাবনর্মাল সিস্টেমকে আমরা ভালো বলবো এটা কখনোই কিন্তু মানে এটা ভালো চিন্তা হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের নর্মাল চিন্তাটা আমরা মানুষকে ভালো কিছু দিতে পারছি না দেখে মানুষ অ্যাবনর্মালের দিকে ঝুঁকে পড়ে। এবং যে কারণে বলছিলাম 1/11 যেদিন হয় সেদিন আমি সাধারণ মানুষের মধ্যে দেখছি এক ধরনের রিলিফ, স্বস্তি। তার আগে পর্যন্ত মানে আপনি দেখেন তখন আমরা শুনছিলাম, আপনার মনে আছে কি নিশ্চয়ই, যে বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে, আপনার এই ঘেরাও চলছে সারা দেশে এবং এক ধরনের পুরো অস্বস্তিকর অবস্থা। কিন্তু যেই মুহূর্তে এই 1/11 আসলো এবং এক ধরনের মানুষের মধ্যে স্বস্তি আসলো যে অন্তত এই সংকট থেকে একটা সাময়িক অন্তত একটা সমাধান হলো, মানুষ কিন্তু রিলিফটা চায়। মানুষ কোন দিকে আসলো সমাধান সেটা চাইতে বড় কথা না, সমাধানটা যা আসলো এটাকেই মানুষ, সেটা কি আনন্যাচারাল ভাবে আসলো ন্যাচারাল ভাবে আসলো, দ্যাট ডাজন্ট ম্যাটার টু দেম। সাধারণ জনগণ তো আসলে এই দেশের খুব বেশি কিছু চায় না। আমাদের দেখেন না, আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব অল্পে তুষ্ট, পৃথিবীর কোথাও পাবেন না এত অল্পে খুশি হয়। সাধারণ একটা কৃষক, গ্রামের কৃষক পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে মনে সুখে গান গায়, পৃথিবীতে এরকম জনগণ পাওয়া যায় না কোথাও। সেটাই। এবং এটার প্রভাব যেটা আপনি বলছিলেন যে একটা স্বস্তির জায়গা আসলে জনগণ খোঁজে, এটা কিন্তু আমরা এবারে নির্বাচনেও দেখছি যে যখন বিএনপি ঐক্যফ্রন্টের সঙ্গে শেখ হাসিনার সংলাপ হলো তখন কিন্তু একটা স্বস্তির জায়গা ছিল। এবং মানুষ তো খুবই আশায় বুক বেঁধেছে যে বাংলাদেশে এটা কখনো হয়নি যে আমরা টেবিলের এক প্রান্তে বসে আপনার ওই পিয়ারু সর্দারের মোরগ পোলাও খাচ্ছি, এটাও তো কখনো হয় না। এমনকি বিয়ে বাড়িতেও কেউ একসাথে যেতে চায় না, আওয়ামী লীগ বিএনপি এক টেবিলে বসে না, সেখানে প্রধানমন্ত্রীর সাথে বসে তারা খাওয়া দাওয়া করছেন, খাবারের মেনু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কি হলো সমাধান সেটা বলার চাইতে হচ্ছে আমাদের পাশাপাশি বসলাম, পাশাপাশি যে দুটো পক্ষ বসলো এটাতেই অনেকের ভিতরে ইতিবাচক একটা স্বস্তি তৈরি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে সেটা বড় কথা না। এবং অনেকে কিন্তু আপনি খেয়াল করবেন যে বিএনপি যে আজকে নির্বাচনে এসছে এটাকে অনেকেই ওয়েলকাম করছে, কারণ বিএনপির ভিতরে একটা বড় শক্তি আছে যারা নেতিবাচক রাজনীতিকে উৎসাহিত করতে চায়। এবং এখনো আমি যিনি গতকালও যখন নির্বাচন কমিশনে তাদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে, তারপরেও একটা পক্ষ চেষ্টা করছিল বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং বিএনপির মধ্যেও এখন অনেকেই ইতিবাচক রাজনীতি করতে চায়, কারণ দেখেছে গত 10 বছর নেতিবাচক রাজনীতি করে তাদের জন্য কোটা লাভ হয়নি, ভালো ফলাফল আসেনি। এবং আজকে যে বিএনপি যে হার্ডলগুলো ফেস করছে, যে সংকটগুলোর মধ্যে আছে, সেই সংকটগুলোর প্রধান কারণ কিন্তু নেতিবাচক রাজনীতি। এবং সেই নেতিবাচক রাজনীতির ফলে কিন্তু তারা এক ধরনের ভবিতব্য হয়ে গেছে তাদের জন্য। এই যে মনে করেন একজন ঢাকা শহরে একজন প্রার্থী, আমি নাম বলতে চাই না কারণ কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে বলাটা আমাদের উচিত না, একজন প্রার্থী বিএনপির একজন প্রার্থী 145টা মামলার আসামি। এখন 145টা মামলার যিনি আসামি হন তিনি কি করে জনগণের সামনে গিয়ে ভোট চাইবেন? ফলে যা হওয়ার তা হচ্ছে। এবং আমরা যেটা পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি যে বিএনপির অধিকাংশ প্রার্থীকে আমরা মাঠে দেখছি না, এবং ইটস এ সারপ্রাইজিং সিচুয়েশন। এবং এই যে নেতিবাচক রাজনীতির কোনো কিন্তু আজকাল বুঝতে হবে দেশের মানুষের কিন্তু মনোজাগতিক একটা পরিবর্তন ঘটে গেছে, আগের মতো কিন্তু নাই আর মানুষ ভাবনায় পরিবর্তন এসছে, চিন্তায় পরিবর্তন এসছে মানুষ। আপনি একটা জিনিস দেখেন না, আমরা পলিটিক্যাল কালচারটা কোথায় চলে গেছে। বাংলাদেশে কোনো দলকে এখন ভাবতে পারে যে কালকে আমি হরতাল দেব, মানুষ কিন্তু এগুলোতে কেউ আর সাড়া দিবে না। ফলে হরতাল নামক শব্দটিকে আমরা কিন্তু অলরেডি জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। ফলে মানুষের রাজনীতিটাও কিন্তু আস্তে আস্তে বদলাতে হবে। ইউ হ্যাভ টু গো টু দ্য পিপল, ইউ হ্যাভ টু গো টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপলস মাইন্ড। জনগণের মনোজাগতিক পরিবর্তনটাকেও বুঝতে হবে, এবং সেটা আধুনিক অনেক দেশে হয়ে গেছে। আমরা আনফরচুনেটলি আমরা প্রযুক্তিটা নিয়েছি ঠিকই, আধুনিক প্রযুক্তিটা নিয়েছি, কিন্তু প্রযুক্তির
ইতিবাচক দিকটা নিচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে 2008-এর নির্বাচন, এই যে নানান চড়াই উত্তরাইয়ের গল্প সবকিছু কিন্তু সেই 8-এর নির্বাচনকে ঘিরে, যে এত কিছুর পর আমরা যে সরকারটি পেলাম সেই জায়গায় আসলে ভোটার বা যারা জনগণ আছেন তাদের গ্রহণযোগ্যতা কেমন ছিল, বা আওয়ামী লীগকে কিভাবে রিসিভ করেছে 2008-এর জনগণ? ভোটে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কিন্তু ইয়াং ভোটাররা। আচ্ছা, প্রায় 1.5 কোটির মতো নতুন ভোটার যখন যুক্ত হলো ভোটার তালিকায়, এবং তারা কিন্তু দেখেছে যে এর আগের যে সরকারটি ছিল বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সরকার, সেখানে মানুষের কতগুলো মানে কনসার্ন ছিল। যেমন ধরুন 2 জন যুদ্ধাপরাধী তখন মন্ত্রী ছিলেন, নিজামী এবং আলী হাসান মুজাহিদ। মানুষ কিন্তু এগুলোকে সহজভাবে নেয়নি। আপনি ইয়াং জেনারেশন যারা নতুন প্রজন্ম, আমরা অনেকেই তাদের সম্পর্কে ভুল ভাবতাম। আমরা মনে করি যে তারা বোধহয় নিউ জেনারেশন, দে ডোন্ট বদার অ্যাবাউট পলিটিক্যালি কনসাস না, ইতিহাস নিয়ে কনসাস না, মুক্তিযুদ্ধ নিয়ে অত তাদের আবেগ নেই। কিন্তু এটা একেবারেই ভুল। তার প্রমাণ হচ্ছে গণজাগরণ মঞ্চ, তার প্রমাণ হচ্ছে এই 2008-এর যে ভোটের কথা আপনি বলছেন। ইয়াংরা এই রাজনীতিটাকেই, এই যে কম্প্রোমাইজের রাজনীতি, জামাত বিএনপির যে কম্প্রোমাইজের রাজনীতি ছিল সেটাকে প্রত্যাখ্যান করেছে। নাহলে একটি দল কি করে মাত্র 30টি আসন পায়? তারা ইমিডিয়েট পাস্ট মানে দল, ক্ষমতা আসীন দল ছিল। ফলে সেখান থেকে কিন্তু তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু শিক্ষাতে নেয়নি। তার প্রমাণ আজকেও দেখেন জামাতের 22 জন বিএনপির হয়ে নির্বাচনে এবং সেটিও তো সেই সময় আপনি বলছেন ইয়াং, যেমন ইয়াং এর কথা বললেন, এখনো তো ভোটাররা সেটিকে প্রত্যাখ্যান করছে, এখনো সেই জিনিসটা পছন্দ করছে না। কারণ আপনি বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের রাজনীতি করব, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করব, আমরা যখন ইলেকশন ম্যানিফেস্টোটা দেখেন, এখানে একটা চাতুর্য আছে। যখন আপনি বিএনপি এককভাবে ম্যানিফেস্টো দিচ্ছে তখন কিন্তু যুদ্ধাপরাধী বিচারের কথা বলছে না, আবার বিএনপি যখন ঐক্য ফ্রন্টের হয়ে যাচ্ছে তখন করছে যুদ্ধাপরাধী বিচার করব আমি। তাহলে আপনার একই লোক দুটো চরিত্র কেমনে হয়? একই লোকের 2 চরিত্র থাকতে পারে না, চরিত্র তো মানুষের একটাই হবে। কিন্তু এগুলো কি আপনার ধারণা যে সাধারণ মানুষ বোঝে না, বা ইয়াং জেনারেশন অনুযায়ী কিন্তু তারা তাদের পলিসি বদলাচ্ছে, এই চাতুর্যটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য না। মানুষ কিন্তু চতুর লোককে পছন্দ করে না, মানুষ বুদ্ধিমান লোককে পছন্দ করে। চতুরতা শব্দটা কিন্তু একটা নেগেটিভ অর্থে, আমরা এখানে চাতুর্যটা দেখতে পাচ্ছি, সেই চাতুর্যটা কিন্তু সাধারণ ভোটাররা পছন্দ করেন। এবং একইভাবে ইয়েতেও করেনি, 2008-এর ডিসেম্বরও করেন, এবং যে কারণে বিএনপির ভরাডুবি হয়েছে। আপনি দেখবেন যে সেই সময় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর একটা থাকে, তারা ইমিডিয়েট পাস্ট ক্ষমতা ছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপির তুলনায় গিয়ে তারা আওয়ামী লীগকে ওভারহেলমিং, সেই নির্বাচনটা তো অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছিল 2008-এর নির্বাচনটা, সেই নির্বাচন তারা আওয়ামী লীগকে ওভারহেলমিং মেজরিটি দিয়েছে। সেটাই, এবং নিশ্চয়ই এর একটা প্রভাবও নিশ্চয়ই এই নির্বাচনে আমরা দেখব, পরবর্তী সময়েও সেটার প্রভাব পড়েছে। যে কারণে যে ম্যান্ডেটটা নিয়ে আওয়ামী লীগ কিন্তু আপনার যুদ্ধাপরাধীর বিচার করতে পেরেছে, কারণ তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা ছিল, সেই ম্যান্ডেটটা ছিল। অসংখ্য ধন্যবাদ শ্যামল দত্ত আপনাকে আমাদের আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, নির্বাচন বিশ্লেষণে আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি রাত 3টা 30 মিনিটে আবার পুনঃ প্রচারিত হবে। টিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।